কাতারে সফরে এসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মন্তব্য করলেন, যে অ্যাপেলের সিইও কে তিনি বললেন যে ভারতে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং করার দরকার নেই, আমেরিকাতে করো সেগুলো, এর কি তাৎপর্য? মুকেশ আম্বানি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন কাতারে, সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দুটো বিষয়ের কি তাৎপর্য? এবং এই যে ঘটনা ঘটলো, সেখানে ভারতের পাশে অন্য কোনো রাষ্ট্রকে কিন্তু সেভাবে দেখা গেল না। এটা কি ভারতের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা হবে? অ্যাপেলের সিইও কে যেটা বলা সেটা খুবই পরিষ্কার, সেটা যথেষ্টভাবেই কি স্বচ্ছ। এবং ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে তিনিও তো একজন ন্যাশনালিস্ট তার দিক থেকে, এবং তিনি সেটা বরাবরই ঘোষণা করেছেন যে আমেরিকান সুপ্রিমেসি, মেক আমেরিকা গ্রেট এগেন, তার যে স্লোগান সেটা, অর্থাৎ তিনি আমেরিকাকে, মোদি যেভাবে ভারতকে মেক ইন্ডিয়া গ্রেট এগেন করতে চাইছেন, তিনি ওভাবে মেক ইন ইন্ডিয়া, মেক ইন আমেরিকা। আমেরিকা এতদিন ধরে যা করে এসেছে, চীনের ওপরে নির্ভরশীলতা বাড়িয়েছে, সেইখানে তাদের সস্তার লেবার, তাদের শ্রম, তাদের করে তারা নিজেরা যুদ্ধাস্ত্র তৈরি করেছে। এই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন, এবং এটা সুদীপ্ত একটু ছুঁয়ে গেছে যে চীন থেকে বেরিয়ে অ্যাপেলের সিইও তিনি আমেরিকাতে আসবেন, এইটা খুব স্বাভাবিক প্রত্যাশা, কিন্তু তা না এসে তিনি অনেক বেশি ভারতের দিকে আগ্রহী হচ্ছেন, যেহেতু ভারতের শ্রম, ভারতের সরকারের সাহচর্য সমস্ত কিছু অনেক বেশি তাদের কাছে আর্থিক দিক থেকে অনেক বেশি সুরাহার বা সাহায্যের ভূমিকা রাখছে, তাদেরকে লাভবান করবে, সেই জন্য সেটা করে। তো সেইটাকে বন্ধ করার জন্য ন্যাশনালিস্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুকেশ আম্বানি তিনি চেষ্টা করছেন যে এই যে অবস্থা, যে অবস্থাটা এখন যে ট্যারিফ ওয়ার সৃষ্টি হয়েছে, সেই ট্যারিফ ওয়ারটাকে অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তিনি তার দিকে কতটা টেনে আনতে পারেন। অর্থাৎ যে সমস্ত শিল্প ডিসকার্ডেড হয়ে আমেরিকাতে যাবে, আমেরিকাতে যাওয়ার আগে সেগুলো যদি ভারতে আসে, তাহলে সেক্ষেত্রে তিনি কিভাবে সহায়কের ভূমিকা করতে পারেন, তিনি তার এক্সপার্টাইজ দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে, তার ক্যাপিটাল দিয়ে তিনি সেগুলোকে কিভাবে করতে পারেন, তাদেরকে কিভাবে আগ্রহী করতে পারেন, সেই চেষ্টা তিনি করেছেন। আমি সোফিয়া একটু অন্যদিকে যেতে চাইছি। একটা প্রশ্ন, আমি এটা ফ্রম মাই সাইড, ইটস আ ফুড ফর থট। আমি আজকে দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সুভাষিস, সুদীপ্ত, তুমি প্রত্যেকের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাইছি, এই বিষয়টা রাখতে চাইছি। আমার যেটা ধারণা যে আমরা 1947 সাল থেকে 48 সাল থেকে 75 পর্যন্ত এই পাঁচটা লড়াই পাকিস্তানে করে আমরা আদৌ কি লাভবান হয়েছি? কোনো দিক থেকে লাভবান হয়েছি? আমরা আরো 5টা লড়াই করতে পারি পাকিস্তানের সঙ্গে, কিন্তু আমরা কি আজ পর্যন্ত 1 ইঞ্চি আমাদের হারানো জমি আমরা ফেরত আনতে পেরেছি? সহজ উত্তরটা হচ্ছে না, পারিনি। এবং আরো সহজ স্পেকুলেশন যে আগামী 5টা আরো লড়াই হলেও সেটা আমরা পারবো না, কারণ দুটো দেশই হচ্ছে পরমাণু শক্তিধর। আর দুটো দেশের নেতৃত্বের মধ্যে যদি আজকে এই রকম ধরনের পাগলাটে লোক থাকে, তাহলে কিন্তু সেটা আরো বিপজ্জনক জায়গায় চলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে আজকের যুগে তো যুদ্ধের যেমন যুগ নয়, যেটা নরেন্দ্র মোদীর কথা নিয়ে আমি যদি বলি, তার কথা ধার করে, যে এটা যুদ্ধের সময় নয়, যুদ্ধের যুগ নয়, তেমনি এটা তো সন্ত্রাসবাদের সময় নয়, যেটা পাকিস্তানকে বোঝাতে চেয়েছে। সুতরাং এই দুটো যুগ যখন কারুর পক্ষে সুখকর নয়, কারুর পক্ষে সাহায্যের হাত বাড়াচ্ছে না, বরঞ্চ ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে, তখন সেখানে আমরা ভারতীয় নীতি নির্ধারকেরা তারা কেন এইরকম বেলিজারেন্ট মুভ আমরা নিচ্ছি, এরকম যুদ্ধং দেই আমরা একটা পশ্চাৎ নিচ্ছি অনলি টুয়ার্ডস পাকিস্তান? সেটার কিছুটা উত্তর সুদীপ্ত দিয়েছে, যে যেহেতু পাকিস্তান মানে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী মুসলমানদের দেশ, ভারত যেহেতু সেই তত্ত্ব না মেনেও কোট আনকোট সেকুলার দেশ হয়েও এখানে হিন্দুত্ববাদী যে জিঙ্গোইজম সেটার প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটা 80% বনাম 20% লড়াইয়ে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর আমলে।
সেখানে পাকিস্তানকে নাস্তানাবুদ করার অর্থ হচ্ছে আমাদের দেশের যে মুসলমান সমাজ রয়েছে, যে 20 কোটি মুসলমান রয়েছে, তাদেরকেও একটা শিক্ষা দেওয়া যে দেখো আমরা কি করতে পারি। তো এই যে একটা যে বেলিজারেন্ট একটা অবস্থা, এই বেলিজারেন্ট অবস্থা পাকিস্তান আমাদের আমরা 1 ইঞ্চি জমিও আমরা লাভ করতে পারিনি, আগামী দিনেও পারবো না। সুতরাং সেটা আমাদেরকে এই অবস্থান আমাদের ধরে রাখা আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক এবং সেখান থেকে বেরিয়ে আসা কতটা জরুরি। আমি একটা প্যারালাল ড্র করতে পারি। চীন, পাকিস্তান আমাদের সন্ত্রাসবাদী এক্সপোর্ট করে যা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে ইকোনমিক আগ্রাসনের মাধ্যমে চীন। আমাদের দেশে যে ইন্ডিজিনাস যে সমস্ত শিল্প ছিল কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে। সারা ভারতের সমস্ত ইলেকট্রিক্যাল গুডস, সেটার 97% ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না। আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা ঘটনা বলি, আমি কিরম ভাবে বেকুব বনেছিলাম। আমি নীতিগতভাবে চীনা প্রোডাক্ট কিনি না, আজ বহু বছর ধরে, অন্তত 7-8 বছর ধরে আমি নীতিগতভাবে কিনি না চীনা প্রোডাক্ট। আমার বাড়ির রান্নাঘরের আলোটা খারাপ হয়ে গেল, আমি দোকানে গিয়ে বললাম ভাই চাইনিজ প্রোডাক্ট দিও না, দেশি প্রোডাক্ট দাও। আমাকে সে বললো যে স্যার আমাদের ভালো প্রোডাক্ট এসছে, ওয়েবেল ইন্ডিয়ান প্রোডাক্ট, ফিলিপসের সঙ্গে এটার কোলাবোরেশন আছে, হল্যান্ডের সঙ্গে, এটা চাইনিজ প্রোডাক্টটা নিয়ে যা। তা আমি নিলাম। বাড়িতে এসে মোড়ক খুলে লাগাবার সময় দেখি তাতে বড় বড় করে লেখা রয়েছে মোড়কের, মানে মোড়কে যেভাবে লেখা থাকে সেরকম, ইম্পোর্টেড ফ্রম চায়না, ওয়েবেল কোম্পানি সেটা ইম্পোর্ট করেছে চায়না। আমি বেকুব বনে গেলাম এবং আমি পড়াশোনাতে 97% অফ দ্য টোটাল ইলেকট্রিক্যাল গুডস এবং ইলেকট্রনিক্স গুডসেরও একটা সাইজেবল, তারা সব কিছু আসছে ইম্পোর্টেড ফ্রম চায়না। চায়না সেগুলো এক্সপোর্ট করছে। চীনেতে যে সমস্ত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আমেরিকান কোম্পানি আছে, কোরিয়ান আছে, জাপানিজ আছে, তারা সেখানে তৈরি করছে, সেখান থেকে গেট করছে, ভারতে পাঠাচ্ছে। এই যে আমাদের দেশে আমাদের খুব ছোটখাটো বিষয় আছে, যেমন সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের কলকাতাতে ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল। সাইকেল ইন্ডাস্ট্রি সমস্ত চলে গেল জলন্ধরে, এবং জলন্ধরেও তারা এখন ম্যানুফ্যাকচারিং করে না, তারা আসে চায়না থেকে অ্যাসেম্বল করে এখানে দিচ্ছে। এই জিনিসগুলো আমাদের ইন্ডিজিনাস প্রোডাকশনটাকে, যেটা নরেন্দ্র মোদী বলছেন মেক ইন ইন্ডিয়া, যেটা বড়াই করছেন, ওর তো খাতায় কলমেতেই রয়েছে। তো আমরা সেইগুলোকে, আমাদের যে ক্ষতিটা করেছে চায়না, যে ক্ষতিটা করছে তার কোয়ান্টামটা যদি আমরা দেখি ইকোনমিক্স দিক থেকে, ফিনান্সের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, মাচ মোর হায়ার দেন পাকিস্তান যে ক্ষতিটা করেছে আমাদের টেরারিজমে এক্সপোর্ট করে। তো আমরা সেই চায়না, যারা আমাদের এখনো পর্যন্ত 2000 স্কোয়ার কিলোমিটার জমি দখল করে রেখে দিয়েছে লাদাখে, তাদের সঙ্গে যদি আমরা সমস্ত ধরনের সম্পর্ক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সমস্ত ধরনের ম্যান টু ম্যান রিলেশনশিপ আমরা যদি নাকচ না করে, কোনো রকম ভাবে আমরা যদি বিরোধিতা না করি, আমরা তাদের সঙ্গে যদি সামনাসামনি আলোচনার রাস্তা খুলে রাখতে পারি, ওয়াই নট পাকিস্তান? যে পাকিস্তানের সঙ্গে আমরা 5-5টা লড়াই করে আমাদের বিন্দুমাত্র কোনো উপকার হয়নি, অথচ ক্ষতি হয়েছে এবং ক্ষতি হচ্ছে, তাদেরকে গত 2016 সাল থেকে তাদের সঙ্গে আমাদের সমস্ত ধরনের দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ। আমরা এক চুল এগোতে পেরেছি? হ্যাভ উই অ্যাচিভড এনিথিং? কোনো কিছু আমরা অর্জন করেছি? কিচ্ছু অর্জন করিনি, বরঞ্চ আমাদের ক্ষতি হয়েছে। আমরা অর্জন করেছি কি? পলিটিক্যালি অর্জন করেছি। রাজনৈতিক দিক থেকে বিজেপি তার অ্যান্টি মুসলিম এজেন্ডাকে প্রতিষ্ঠা করছে ফর ন্যারো পলিটিক্যাল গেইন। আমাদের দেশের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি। এইখানটাতে আমার মনে হয় যে যদি আমরা বিভিন্ন চাপে বা নিজস্ব উদ্যোগে আজকে যদি পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তাটা খোলা হয়ে থাকে, একটা জিনিস মনে রাখতে হবে, সুভাষিস একেবারে শুরুতেই বলেছে যে চায়না ইজ এ মনোলিথিক নেশন। চায়নাতে চায়নার পলিটিক্যাল পার্টি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, চায়নার পিএলএ, পাকিস্তান চাইনিজ আর্মি এবং চাইনিজ গভর্নমেন্ট, এই তিনজনের ভেতরে কিন্তু কোনো বিরোধ নেই, যেটা পাকিস্তানে আছে। পাকিস্তানের সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা একরকম, আর্মি একরকম, আইএসআই একরকম। এই যে তিনজনের ভেতরে কোনো মিল নেই, মিল না থাকার জন্য ভারতের কি উচিত না
যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার নির্বাচিত হচ্ছে পাকিস্তান, তাদেরকে বাধ্য করানো, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে ফোর্স করানো টু টেক অ্যাকশনস এগেইনস্ট দোজ এলিমেন্টস যারা এই এক্সপোর্ট করছে আমাদের দেশে টেররিজম। তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে দিয়ে তাদের যে স্কার্ট, যেটা তাদের যে এক্সপোর্টিং এবিলিটি, যেটার জন্য সমগ্র পাকিস্তানকে আমরা দায়ী করছি, সেইটা না করে যদি আমরা তাদের সঙ্গে যদি একটা ডিপ্লোম্যাটিক রিলেশনস ঠিক রেখে আলাপ আলোচনার মধ্যে তাদেরকে আমরা যদি বাধ্য করতে পারি টু টেক অ্যাকশন এগেইনস্ট দোজ এলিমেন্টস, আমরা হয়তো তাতে উপকৃত হব আগামী দিনে। এই ডিভিশনটা যদি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, মনে রাখতে হবে নরেন্দ্র মোদী যেটা করতে চান না, তার পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেটা করেছিলেন। তিনি সফল হননি, কিন্তু এই সাফল্য না হওয়ার, একবার সফল হননি, তার জন্যে পারভেজ মুশারফ যে খেলাটা খেলেছিল এগেনস্ট নওয়াজ শরীফ, যার জন্য আমাদের কার্গিল যুদ্ধ লড়তে হয়েছিল, এইটা যদি বারবার যদি ভারতের কাছ থেকে এই পলিটিক্যাল সাপোর্টটা পাকিস্তানের পলিটিক্যাল এলিমেন্টস যারা আছে তারা যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু এই যে ডিভিশনটা পাকিস্তানের ভেতরে সেটা ক্রিয়েট করা অনেক বেশি সম্ভব হবে, সেটা ভারতের পক্ষে অনেক লাভজনক হবে। আমরা 2016 থেকে এত বছর ধরে আমরা পাকিস্তানকে ব্রাত্য করে রেখে দিয়েছি, কোনো রকম কোনো আলোচনা আমরা করছি না, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো লাভ নেই। চীনের সঙ্গে আমাদের যে নীতি, সেই নীতিটাই যদি আমরা পাকিস্তানের সঙ্গে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের লোকসানের থেকে লাভ বেশি। না হলে কিন্তু আমাদের এই লোকসানটা এটাকে বয়ে যেতেই হবে, এবং পাকিস্তানকেও এই ধরনের রোগ এলিমেন্ট তাদেরকে আপার হ্যান্ড দেওয়ার বন্দোবস্তটা কিন্তু আমরা করে দেব। তার কারণ আমরা এটা খুব ভালোভাবেই জানি যে আজকের যে এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা দুটো দেশ রয়েছে, আমাদের কারোর পক্ষেই কিন্তু এই লড়াই, যুদ্ধ, এটা কিন্তু একটা ডিসাইসিভ পোর্শনে এরিয়াতে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। নির্ণায়ক যুদ্ধ লড়া আমাদের পক্ষে সম্ভব নয়, তার কারণ সেটা কেউ করতে দেবে না। কেন করতে দেবে? তার অনেক থিওরি আছে। আজকে ভারত পাকিস্তানের যদি লড়াই না থাকে, আজ যদি কাশ্মীর সমস্যার সমাধান মিটে যায়, আজকে সারা পৃথিবীতে যদি হটস্পট না থাকে, তাহলে শুধু যেটা বললো 17 ট্রিলিয়ন যে যুদ্ধে যে ক্ষতি হচ্ছে, তার কতটা অফসেট হচ্ছে এই আর্মস ম্যানুফ্যাকচারদের, অস্ত্রের কারবার যারা করে, যে বড় বড় নেশন যারা করছে, করছে, আমেরিকা করছে, রাশিয়া করছে, চায়না করছে, টার্কি করছে, ইসরায়েল করছে, ফ্রান্স করছে, ব্রিটেন করছে, এই যে হিউজ ওয়ার ইন্ডাস্ট্রি, তাদের কি হবে? সুতরাং তাদেরও রয়েছে, স্বার্থ রয়েছে। তার থেকে আমরা তো আমাদের স্বার্থ দেখব। 5টা লড়াইয়ে আমরা 1 ইঞ্চি হারানো জমি আমরা উদ্ধার করতে পারিনি, আরো 5টা লড়াইয়েও পারবো না। পাকিস্তানকে এইভাবে একঘরে করে রেখে, পাকিস্তানের পলিটিক্যাল যে এলিমেন্ট, তাদেরকে ব্রাত্য করে রেখে, তাদেরকে পাশে সরিয়ে রেখে ভারত কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবে না। এইটা আমি, এই ফুড ফর থটটা আমি দিতে চাই, একটা চিন্তাটা আমি দিতে চাই, যাতে ভারতের নীতি নির্ধারক যারা, তারা যদি নতুনভাবে চিন্তা করতে শেখে। সোফিয়া।